আর এই শীতের রাতে এই চিৎকারটা আশেপাশের বাড়ির মানুষজন শুনতে পাচ্ছে। তো যদি আমি এখানে বসে চিৎকার করি, আশেপাশের মানুষও শুনতে পাবে, কিন্তু সেটা রাত্রিবেলায়। পুরোটা দিন আমাদের বাড়িতে একটা বিশ্রী তাণ্ডব চলেছে। এই যে সবাই বলে না যে অনেকের কাছে শুনি দিনের বেলায় নাকি কোনো রকম এন্টিটি আমরা বুঝতে পারি না, দিন রাত বলে কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে, গন্ধ বা কিছু পেয়েছো? কোনো খারাপ গন্ধ তো পাচ্ছি না, কিন্তু মানে কিরকম একটা অদ্ভুত একটা গন্ধ বললে আমি সেই সময় ফিল করতে পারতাম ঘরের ভিতর কিরকম একটা আষ্টানি টাইপের গন্ধ বেরোতো। আর মানে যখন এই ঘটনাগুলো ঘটতো না, মনে হতো আমাদের ছাদের ওপর দিয়ে কেউ দৌড়চ্ছে। তো আমার ঠাকুমা তখন বলেছিলেন যে আমি তো এই পেয়ারা গাছটাতেই থাকি। হ্যাঁ, আমাদের বুঝতে পারছি ওখানে কিছু এন্টিটি ওখানে রয়েছে, এবং আমার এই জায়গা দুটো আমার পিছনে রয়েছে। আমাকে প্রায় কেঁদে ফেলে বলছে যে দি ভাই আমি না উপরে যাব না, উপরে না, জানিস আমাকে না মনে হচ্ছে কেউ দেখছিল, আমার সামনে কেউ ছিল, রাত্রিবেলায় যারা আসে তারাই ছিল। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার সম্পূর্ণ নতুন একটি লাইভ পডকাস্টে, এবং আজকে আমাদের এপিসোড নাম্বার 3। আজকের পডকাস্টে শুনতে চলেছি একটি অদ্ভুত ভৌতিক ঘটনা, এবং এই ঘটনা একটি বাড়িকে কেন্দ্র করে, এবং এই বাড়িতে একজনের মৃত্যু হয় শয্যাশায়ী অবস্থায়, এবং সেই সময় কি কি ঘটেছিল 7টা দিন ধরে, সেই 7টা দিনের ঘটনা আমরা শুনবো আজকে আমাদের যিনি গেস্ট রয়েছেন, আমাদের গেস্ট গোপাদির কাছ থেকে। গোপা ঘোষ, উনি আজকে ওনার নিজের বাড়ির ঘটনা জানাবেন। আপনিও আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ভৌতিক ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের স্টুডিওতে এসে। তার জন্য কি করতে হবে না, মেইল করুন pretkotha@gmail.com অথবা voiceofgaurav@gmail.com। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, অথবা আমাদের স্ক্রিনের মধ্যেও আপনি কিন্তু পেয়ে যাবেন। এবং আপনি ঘটনাটি একটু সামান্য ব্রিফে লিখুন যদি আপনি স্টুডিওতে এসে বলতে চান, এবং উপরে লিখে দিন যে আমি স্টুডিওতে এসে ঘটনাটি বলতে চাই, এবং নিচে আপনার ফোন নাম্বার দিন, তাহলে আমাদের টিম থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, এবং আপনি আমাদের সাথে স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে পারেন গোটা পৃথিবীর সঙ্গে। তো যাই হোক, আজকের এপিসোড শুরু করছি। আমাদের বিগত সমস্ত এপিসোডে আপনাদের দারুণ এনগেজমেন্ট, আপনাদের দারুণ ভালোবাসা পেয়ে আমরা ঠিক করেছি যে এই সেগমেন্টটাকে আমরা চালাবো আর একটু, মোটামুটি আরও 10-12টা এপিসোড করব। তারপর যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আরও এপিসোড বাড়ানো যাবে। তখন আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, শুনছেন প্রেত কথা লাইভ পডকাস্ট। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। চলে যাচ্ছি আমাদের গেস্ট গোপাদির কাছে। নমস্কার, আমি গোপা ঘোষ, নাগেরবাজার থেকে আসছি, নাগেরবাজার দমদম এরিয়াতে। তো সরাসরি ঘটনায় চলে যাই। একদম। এই ঘটনাটা আমার দমদম নাগেরবাজারের ঘটনা নয়, ঘটনাটা হচ্ছে বারাসাতের, যেখানে আমাদের আসল পুরনো বাড়ি। তো এই যে এই ঘটনাটার সূত্রপাত হচ্ছে 2008-এর ঘটনা। ঠিক আছে, এই ঘটনাটা আমার বাড়ি কেন্দ্রিক, যেখানে আমার বাড়ি সেই একদমই আমাদের বাড়িরই ঘটনা, এবং আমি এখানে কিছুই নাম পরিচয় গোপন করব না। এবং আমাদের বাড়িটা যখন এই ঘটনাটা ঘটে তখন আমার বাবা অসুস্থ হয়ে পড়েন, সেই সময়কার ঘটনা। 2007-এর অক্টোবরে আমার বাবা আকস্মিক অসুস্থ হয়ে পড়েন সাডেনলি। তো অসুস্থ হয়ে যাবার পর কেন, বয়স কত ছিল তখন? কত ছিল, এই মানে কি বলবো 60 তখনও বাবার হয়নি। ঠিক আছে, তো বাবা তখনও চাকরি করছিলেন। তখন বাবা হঠাৎ আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণ হিসেবে যেটা জানা যায়, বাবা লিভার সিরোসিস হয়েছে। কীভাবে হয়েছে কেউ মানে যারা বড় বড় ডাক্তার ডায়াগনোসিস করেছিলেন তারাও বুঝতে পারেননি, কলকাতার যারা বড় বড় ডক্টর যারা ট্রিটমেন্ট করেছিলেন তারাও বুঝতে পারেননি। তো যাই হোক, অসুখ ধরা পড়ার 3 মাসের মধ্যে বাবা মারা যান। মাত্র 3 মাস আমরা সময় পাই বাবাকে ধরে রাখার। তো যাই হোক, 2 মাস পরে ট্রিটমেন্ট চলার, তো যে সমস্ত ডক্টররা বাবা ট্রিটমেন্ট করছিলেন তারা মামাকে বললেন যে এনাকে বাড়িতে নিয়ে যাও, কারণ ইনি আর বাঁচবেন না। বাবার জীবনী শক্তি তখনই প্রায় 80% শেষ হয়ে গেছে। তো বাবাকে আমরা যখন বাড়ি নিয়ে আসি তখন 2007-এর নভেম্বর মাস। ডিসেম্বর মাসটা বাবা বাড়িতে আস্তে আস্তে বাবা না শয্যাশায়ী হয়ে যান, একদম পুরো শয্যাশায়ী হয়ে যান। ঘটনার সূত্রপাত হয় 2008-এর জানুয়ারি মাস থেকে। আমার বাবা 19শে জানুয়ারি মারা যান। তার আগের 7 দিন 10 দিনের ঘটনা আমি এখানে বলছি। সেই সময় আমার হঠাৎ করে মানে আমরা ফিল করতে পারি যে বাবা রাত্রিবেলায় খুব
মানে চঞ্চলতা প্রকাশ করতে শুরু করেন। দিনের বেলায় উনি একরকম থাকতেন, দিনের বেলায় উনি খাচ্ছেন, ওনাকে খাইয়ে দেওয়া হচ্ছে, দুবেলা নার্স রাখা হয়েছে, হ্যাঁ মা স্কুলে চলে যাচ্ছে, আমিও বাবার কাছে যতটা পারছি থাকছি, ঠিক আছে। রাত্রিবেলা থেকে, এবং আমিও রাত্রিবেলা থেকে যেতাম, যেহেতু আমাদের বাড়িতে কেউ নেই, আমার ভাই তখন অনেক ছোট, ক্লাস 11-এ পড়ে, এবং বাড়িতে কেউই নেই, আমাদের বাড়িতে কেউই নেই, সেই কারণে আমার মা, ভাই এবং আমি যখন সেই সময় যখন আমি হেপাড়া ওপাড়া আমার বাড়ি ছিল, তখন ওপাড়া মানে ওখানে আমার যখন আমি থাকতাম, বাড়িতেই থাকতাম তখন বেশিরভাগ সময় বাবার অসুখের জন্য। এপাড়া ওপাড়া বলতে তখন তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তখন আমি বিবাহিত। আচ্ছা, মানে ওপাড়ে মানে তোমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, তো ওখান থেকে আমি যাতায়াত করতাম আর কি প্রায় রোজই। তো কখনো কখনো রাতে থেকে যেতাম, কারণ যেহেতু বাবার অসুস্থতা বাড়তে, বাবার এমন একটা পরিস্থিতি হলো, মার একার পক্ষে ওই জিনিসটাকে সহ্য করা পসিবল হতো না বাবার ওই। কিন্তু হরিফাইং ঘটনার সূত্রপাত হলো ওই বাবা মারা যাওয়ার 7-10 দিন আগে থেকে। ঠিক আছে, এবার বাবা যে মারা যাবেন, আমরা কি মানে আমরা জানছি বাবা মারা যাবেন, ডক্টর বলেছেন, কিন্তু আমরা তো চেষ্টা করব কাছের মানুষটাকে ধরে রাখতে। কিন্তু সেই সময় হঠাৎ রাত্রি ঠিক 1-1:30 থেকে আমাদের বাড়িতে শুরু হলো উপদ্রব। এরকম বাবার মধ্যে একটা অস্থিরতা দেখা দিতে শুরু করলো প্রথম। সে যে কি মানে ভয়ানক অস্থিরতা, বাবা শুধু এদিক ওদিক তাকাতো, এরকম ভাবে তাকাতো। বাবার খাটটা এইরকম ছিল, এরকম একটা জায়গাতে, এরকম যেরকম হয় একটা 6-7-এর বেড যেরকম হয়, আর ওদিকে ছিল, যেহেতু ওটা বাড়ি, ফ্ল্যাট বাড়ি নয়, আর একতলায় যেহেতু বাবার ওই ঘরটাকে পুরো রেডি করা হয়েছিল, মিনি হসপিটালই বলা যায়, ওই দিকের জানলা যেরকম বাড়ির জানলাগুলো হয় আর কি, 2-4টে জানলা উপর। বাবা শুধু ওই জানলার দিকে তাকিয়ে খালি অস্থিরতা করতেন, খালি। আর ওই বাড়ির ওই জানলার পিছন দিকটা যে আমাদের পিছন দিকের রাস্তা, ছোট যে আগেকার যে পিছন দিকের রাস্তা, এবার বাবা প্রচন্ড অস্থিরতা করতেন, কিন্তু কিছু বলতে পারতেন না, কিছু বলতে চাইতেন, বাবার চোখ বিস্ফারিত হয়ে যেত। ঠিক আছে, তারপরে কিছুদিন 2-4 দিন যাবার পর বাবা বলতে শুরু করলেন, চিৎকার করতে শুরু করলেন। শীতের রাত, বাবা চিৎকার শুরু করতেন, টুকু টুকু ওরা আমাকে নিয়ে যাবে, বাঁচা আমাকে। আমার এখনো গুজবাম্প হচ্ছে। টুকু ওরা আমাকে নিয়ে যাবে, আমাকে বাঁচা। টুকু মানে আমি। ঠিক আছে, এবার আমি পাশের ঘর থেকে ছুটে আসতাম যে বাবা কি হয়েছে, কে তোমাকে নিয়ে যাবে, বলো কি হয়েছে। তখন বাবা বলতো ওরা আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, তো ভাই আর মা তখন ভয়ে অস্থির হয়ে পড়তো। ঠিক আছে, মানে নার্স বাবাকে ঠেকিয়ে রাখতে পারছে না, যে মানুষটা বিছানার সাথে প্রায় লেগে গেছে সেই মানুষটা তখন মানে কি বলবো অস্থিরতা করতে শুরু করেছে। এইরকম রোজ। আর এই শীতের রাতে এই চিৎকারটা আশেপাশের বাড়ির মানুষজন শুনতে পাচ্ছে। তো যদি আমি এখানে বসে চিৎকার করি, আশেপাশের মানুষও শুনতে পাবে, কিন্তু সেটা রাত্রিবেলায়। এবং এই ঘটনাটা সারা রাত চলতো। আচ্ছা, সারা রাত। তারপরে ঠিক প্রায় 4-5 দিন এইটা হওয়ার ঠিক 3-4 দিন পর থেকে বাবা বলতে শুরু করলেন যে, আমি তখন একদিন বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কাকে দেখছো, কারা তোমাকে নিতে এসেছে? বাবার পায়ের দিকে তাকিয়ে বলছে, ওই যে ওরা আমাকে নিতে এসেছে। ওরাটা কে বাবার কাছে তো জানতে হবে। বাবা বলছে সেই নার্সটা ভয়ে অস্থির হয়ে তখনই পালিয়ে যাবে, এরকম অবস্থা। তো সে তখন বলছে যে দাদা নিশ্চয়ই কাউকে দেখতে পাচ্ছে। তো বাবা বলছে, বাবা কে? তখন বাবা বলছে, আমাকে মা আর ছোট মামা নিতে এসেছে। মানে আমার ঠাকুমা, যাকে আমি আম্মা বলতাম, আর ছোট মামা মানে হচ্ছে ছোট দাদু, আমার বাবার ছোট মামা। ঠিক আছে, কিন্তু উনি কখনোই আমার ঠাকুর দাদাকে দেখেননি, বা ওনার অন্য কোনো আত্মীয় স্বজনকে দেখতেন না। ঠিক আছে, ছোট মামা। এবং ওনারা দুজনেই মারা গেছেন। আমার ঠাকুমা মারা গেছেন 98-এ, এবং আমার ওই ছোট দাদু মারা গেছে আমার ঠাকুমা মারা যাওয়ার কিছুদিন পর। ঠিক আছে, কিছুদিন পর থেকে আমার বাবা তার মেজো মামাকেও দেখতে শুরু করলেন। ঠিক আছে, এবার ওই 3 জনকেই দেখতেন। এবার বাবা দেখছেন, আমরা তো দেখতে পাচ্ছি না। এই বাড়িতে এই রকম
মানে অদ্ভুত অদ্ভুত উড়ে ঘটনা মানে চলবে না। আমরা সারা রাত ঘুমোতে পারতাম না, ভয় কাটা হয়ে আমরা শুধু ঠক ঠক করে কাঁপতাম যে কি হচ্ছে ব্যাপারটা। ইতিমধ্যেই যিনি ফাদার ইন ল ছিলেন তিনি একদিন আমার মাকে বললেন যে দেখুন আমরা জানি যে ওনাকে ধরে রাখা যাবে না, তবু আমাদের একজন পীর বাবা আছেন, ওনার কাছে একবার আমরা যাই। তখন কিন্তু ওনার কাছে যেদিন যাবেন সেদিন কিন্তু ফেরা যাবে না। তখন এবার উনি একটু চর্চা এই বিষয়ে করতেন এবং উনিও আমাকে অনেক পরামর্শ দিতেন। তো উনিও বুঝতে পেরেছিলেন কিছু, তো ভাইকে আমার কাছে দিয়ে মা চলে যায় তাদের সাথে মুর্শিদাবাদের এক ওই হুজুরের যে দরবার, হুজুর বলা হয়, তো ওনাদেরকে পীর বাবা হুজুর বলা হয়, হুজুরের দরবারে নিয়ে যাওয়া হয় মাকে। মা তো ওই দিন ফিরবে না। ওই দিন আমাদের বাড়িতে এই যে সবাই বলে না যে অনেকের কাছে শুনি দিনের বেলায় নাকি কোনো রকম এন্টিটি আমরা বুঝতে পারি না, কিন্তু সেই সময় দিন রাত বলে কোনো ব্যাপার ছিল না, ঠিক আছে? সেই দিন সকাল বেলাতে মা ভোরবেলায় চলে যান এবং রাত পুরোটা দিন আমাদের বাড়িতে একটা বিশ্রী তাণ্ডব চলেছে। দোতলায় যে আমি উঠবো, তোমার ভাই, হ্যাঁ ভাই স্কুলে গেছে, ভাই 3টের সময় ফিরে এসেছে। তুমি রয়েছো, তোমার বাবা রয়েছে, আর ভাই রয়েছে, আর ভাই 3টের সময় স্কুল থেকে ফিরেছে, আর নার্সটা রয়েছে, ঠিক আছে? এবার আমাদের ঠাকুর ঘরটা দোতলায় ছিল তখন। তো মা তো ভোরবেলা 4টের সময় বেরিয়ে গেছে, এবার পুজোটা তো আমাকে দিতে বলে গেছে আর জানলাগুলো খুলে দিতে বলেছে। গৌরব তুমি বলো, যে বাড়িতে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, যে বাড়িটাতে আমি আমার ছোটবেলা কেটেছে, যে বাড়িটাতে আমি রয়েছি, প্রত্যেক দিন রয়েছি, সেই বাড়িটাতে আমি সিঁড়ি পেরিয়ে দোতলায় উঠতে পারছি না। আমার মনে হচ্ছে আমার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, এবং একজন না, আমার আশেপাশে এরকম 2-3 জন দাঁড়িয়ে রয়েছে এবং আমাকে দোতলায় উঠতে দেবে না। কিরকম ফিল হচ্ছিল? মানে আমাকে মানে কি বলবো, আমাকে উঠতে দেবে না। আমার হাত পা মনে যেন সেঁটে গেছে, ওই মানে কিছুতে উঠতে পারছি না। উঠলে আমার মনে হচ্ছে সামনে এমন কেউ দাঁড়িয়ে রয়েছে যে আমাকে উঠতে দেবে না, ঠিক আছে? সে একটা যে কি মারাত্মক ভীতিকর অবস্থা। তখন কটা বাজে জানো? সকাল 10টা বাজে, ঠিক আছে? আমি তো উঠে গিয়ে উপরে জানলাগুলো খুলে পুজো টুজো দেবো, পুজো দিতে যেতে পারছি না। আমরা জানি ভগবানের কাছে কোনো রকম এরকম এন্টিটি থাকে না, কিন্তু যে ঘরটায় ঢুকবো, সে ঘরটায় আমি যে ঠাকুরের কাছে যেই গেছি, ওই জায়গাটুকু বাদ দিয়ে আমি যখন ঠাকুরের কাছে ঠাকুরের জল মিষ্টিটা দেব, বুঝতে পারছি আমার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। মানে প্রত্যেকটা জায়গায় তোমাকে ফলো করছে, প্রত্যেকটা জায়গায় ফলো করছে, শুধু একজন না, কিন্তু এরকম 2-3 জন, 2-3 জন এন্টিটি আমাকে জাস্ট ফলো করছে না, মানে আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। আমি গাড়ে যেরকম নিঃশ্বাস যেন ফিল করতে পারছি, এরকম অবস্থা। সকালবেলা 10টা বাজে, তখন চারিদিকে রোদ, ঠিক আছে? কোনো রকম জানলাটা খুলে আমি নিচে দৌড়ে পালিয়ে এসেছি, ঠিক আছে? দৌড়ে পালিয়ে এসে আর বাড়িতে একটা বিচ্ছিরি থমথমে অবস্থা, ঠিক আছে? গন্ধ বা কিছু পেয়েছো? কোনো খারাপ গন্ধ তো পাচ্ছি না, কিন্তু মানে কিরকম একটা অদ্ভুত একটা, মানে একটা গন্ধ বললে আমি সেই সময় ফিল করতে পারতাম ঘরের ভিতর কিরকম একটা আষ্টানি টাইপের গন্ধ বেরোতো। মানে ওই যে হয় না কিরকম একটা আষ্টানি টাইপের গন্ধ, একটা গুমোট একটা আষ্টানি টাইপের গন্ধ। অনেকদিন কোনো জায়গা আটকানো থাকলে যেমন একটা গন্ধ হয়, ঠিক সেই রকম। তারপরে কি হয়েছে, আমি তো কোনো রকমের রান্নাবান্না করে ফেলেছি। এবার সেই নার্সটা আমাকে বলছে, দিদি আজকে না আমি তাড়াতাড়ি চলে যাব। আমি তাকে জিজ্ঞেস করছি যে এই তুই কেন তাড়াতাড়ি যাবি? তার নাম ছিল ববি, এখনো মনে করতে পারি। তখন বলছে, না গো আমার না ভাল লাগছে না গো, আমার না কিরম যেন শরীরটা খারাপ লাগছে, গার মধ্যে কিরম একটা গুলোচ্ছে। তখন আমি বললাম কি তুই একটু দাঁড়া, তুই পরে যাস, কারণ 8টার সময় আবার নতুন নার্স আসবে। তো আমি বললাম দেখ আজকে তো মা আসবে না, তুই একটুখানি দাঁড়িয়ে যা। সে কিছুতেই থাকবে না, বলছে আমি না কাকুর ওখানে থাকবো না। আমার মনে হচ্ছে কি ভয় পেয়ে গেছে ও, না ও নিজেও বুঝতে পারছে যে ওকে কেউ যেন মানে চেয়ারে বসে আছে, ওকে মনে হচ্ছে কেউ ফেলে দেবে আর কি। মানে ওর অবস্থা তখন খারাপ হয়ে গেছে। 3টের সময় আমার ভাই এসেছে। এবার যেহেতু বাড়িতে একটা হসপিটালের মতো পরিবেশ, আমি ভাইকে প্রত্যেকদিন খাবার দিয়ে ওপরে পাঠিয়ে দিতাম যে খাবার দাবার খেয়ে ওখানে পড়াশুনো করিস, পরে সন্ধ্যেবেলায় নিচে নেমে আসিস। সে বেচারা সেদিনকে ওপরে গিয়ে আমায় কিন্তু ও বলেনি যে ওর সাথে কি হয়েছে। ওকে আমি খাবার দিয়ে দিয়েছি, 2 মিনিটের মধ্যে খাবার সহ নিচে নেমে এসেছে, এসে আমার পায়ে ঘুরছে। এবার আমি বললাম কি হলো, তুই নেমে এলি কেন? তখন বলছে কি না আজকে আমি তোর সামনে বসেই খাবো। তাহলে আমি এখানে বসে কি খাবি, এখানে এই তো অবস্থা। আমি চাইছি ওপরে যাক, কারণ তাহলে আমি যে ভুল ছিলাম সেটা প্রমাণিত হবে। তো কিন্তু ও নেমেছে, বলছে না তুই আমাকে তুই বল যে তুই কেন, তুই আমি যদি তোর এখানে বসে খাই তোর কিসের অসুবিধা হচ্ছে। ও উল্টে রাগ করছে আমার ওপর। আমি বললাম দেখ রাগ করার কিছু নেই, তুই
মানে এখানে এরকম পরিবেশে কি করে খাবি? বলছে আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি এখানে ঠিক আছি। এবার ও আমাকে কিছু বলছে না, আমিও কি হয়েছে সেটা আমি ওকে বলছি না। তাহলে যদি ও বাচ্চা মানুষ ভয় পাবে তো। এইবার সন্ধ্যেবেলা আমি ভাইকে বলছি, ভাই সন্ধ্যে দিতে যাবে, একটু আমার সাথে উপরে চল না। ভাই বলছে তুই যা, আমি যাবো না, আজকে সন্ধ্যে দিতে হবে না। আমাদের বাড়িতে গৃহদেবতা বাবা বিশ্বনাথ, ঠিক আছে, দুবেলা একদম পুজো করতেই হবে, ঠিক আছে। এবার সন্ধ্যেবেলাটা পুজো তো করতেই হবে আমাকে, কিন্তু ভাইকে আমি নিয়ে যেতে পারলাম না, কিছুতেই যাবে না। এবং তখন আমাকে প্রায় কেঁদে ফেলে বলছে যে দি ভাই আমি না উপরে যাব না, উপরে না, জানিস আমাকে না মনে হচ্ছে কেউ দেখছিল, আমার সামনে কেউ ছিল, রাত্রিবেলায় যারা আসে তারাই ছিল। ঠিক আছে, এই শুনে তো আমার হয়ে গেছে, মানে আমি ভুলছিলাম না। তখন আমি ববিকে বলছি, ববি আমার সাথে একটু ওপরে চল না। ববি তো যাবে না, কিন্তু আমি ববিকে বললাম, ববি তোকে আমি 10 টাকা দেবো, তুই চ, ঠিক আছে। তখন ববি তাতেই রাজি হলো। সেম সকালে যা হয়েছিল, বরং আরো ভয়ানক, আরো ভয়ানক। দোতলায় উঠার আগে আমাদের মনে হচ্ছে যে আমাদেরকে আটকানোর জন্য কেউ দাঁড়িয়ে রয়েছে আগে থেকে, আর আমাকে মনে হচ্ছে যেন আমি যদি ওপরে যাই ওখানেই আমাকে মেরে দেবে। তারপরে কোনো রকমে ওখানের ওই কাজগুলো করে কোনো রকমে, মানে প্রাণ হাতে নিয়ে বলা যায়, আমি বুঝতে পারছি ওখানে কিছু এন্টিটি ওখানে রয়েছে, এবং আমার এই জায়গা দুটো আমার পিছনে রয়েছে, এবং সিঁড়ি দিয়ে নামবো কি মনে যেন সামনে দিয়ে আমাকে ফট করে কেউ ঠেলে ফেলে দেবে। ঠিক আছে, নিচে নেমে এলাম, রাত্রি হলো। এবার দ্বিতীয় নার্স এলো। দ্বিতীয় নার্স আসার পর সেই দিন রাত্রে যেন বাড়িতে তাণ্ডব হয়েছে। নার্সটা তো পালিয়ে তখনই চলে যাবে, আর যখন এই ঘটনাগুলো ঘটতো না, মনে হতো আমাদের ছাদের ওপর দিয়ে কেউ দৌড়চ্ছে, শাঁ শাঁ করে একটা অদ্ভুত আওয়াজ হতো, যে আওয়াজের কিন্তু কোনো কারণ নেই, কোনো ঝড় বৃষ্টির ব্যাপার নেই তো। শীতকাল, ঝড় বৃষ্টিরও কোনো ব্যাপার নেই, শীতের রাত তখন, ঠিক আছে। আর বারাসাত টারাসাত থেকে একটু বেশি ঠান্ডা পড়ে, ঠিক আছে। তো শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে। আমি আর ভাই আর বাবা সেই ত্রাহি চিৎকার, যে টুকু ওরা আমাকে নিয়ে চলে যাবে, আমাকে বাঁচা, আমি যাব না। বাবার এই গলার আওয়াজটা আমার জন্য আজও কানে বাজে। এবং সেদিন বাবাকে বলতে শুনলাম, মা আমাকে তুমি নিয়ে যেও না মা, আমি যাব না, আমি থাকবো। অথচ যে বাবা গোটা দিনে কথা বলতে পারে না, মানুষজন ঠিক করে চিনতে পারে না, সেই মানুষ তখন রাত্রিবেলাতে মনে হচ্ছে যেন তার গলার আওয়াজ সে অদ্ভুত রকমের হয়ে গেছে। এবং এই ঘটনা চলতে চলতে বাবা কি করতো, ওইদিকে জানলা পিটতে চাইতো, যে ওইখানেই দাঁড়িয়ে রয়েছে। এবং শেষ দিকে পরের দিন মা যখন ফিরে আসার পর মাকে যখন বললাম, তখন ওইখানে থেকে মা একটা অদ্ভুত কথা বলেছিল, যে ওখানে যিনি হুজুর সাহেব ছিলেন তিনি বলেছিলেন যে আজকে তোদের বাড়িতে তাণ্ডব চলবে, কিন্তু আমরা কিন্তু মানুষটাকে ধরে রাখতে পারবো না। ওখানে যেহেতু তোর মেয়ের মধ্যে একটা সাইকিক এবিলিটি, মানে যেটাকে ওনারা বলেন যে আত্মার সাথে কমিউনিকেট করতে পারে, আমার কথা বলেছিলেন, যেহেতু করতে পারে, সেই জন্য হয়তো ও হয়তো বেশি ব্যাপারটা ফিল করতে পারছে, বা অন্যরাও হয়তো পাচ্ছে, কিন্তু ওনাকে ধরে রাখতে পারবো না, আজকে বাড়িতে তাণ্ডব হবে। এবং মা জানতো, এবং ফিরে এসে মা আমাকে আলাদা করে মাকে কিছু এক্সপ্লেন করতে হয়নি। এবং জানি না যুক্তি বুদ্ধি বিজ্ঞান আমাদের কি বলে, ওই ঘটনা ঘটতে ঘটতে, ওই ঘটনা ঘটার এই 7-10 দিনের মধ্যেই বাবা একদিন দুপুরবেলায় হঠাৎ করে মারা যান, তাও আবার হার্ট ফেলিওরে। এবং বাবা যখন মারা যান হার্ট ফেলিওরে, সেই সময় দেখা গেছিল যে বাবা না মানে কি বলবো, হয় না দু চোখ বিস্ফারিত হয়ে যায়। উনি মারা যাওয়ার সময় মারাত্মক ভয় পেয়েছিলেন, এবং বাবার অন্য কারণে মারা যাওয়ার কথা ছিল। যে মানুষের লিভার সিস্ট, সে তো আর হার্ট ফেলিওরে মারা যেতে পারে না,
বাবা হার্ট ফেলিয়ারে বলে বলা হয়েছিল যে ব্রেনে কোনোভাবে ড্যামেজ হয়ে মারা যেতে পারেন, হ্যামারেজ হয়ে বাইরে, কিন্তু হার্ট ফেলিওর করে ওরকমভাবে বাবা মারা যান। এবং বাবা মারা যাবার পর 1 বছর বাড়িতে সাংঘাতিক অত্যাচার হয়, এবং তারপরেও আমার ঠাকুমা আমার মার উপরে সাংঘাতিক অত্যাচার করতেন। মানে বলতে আমার ঠাকুমা, বাবার মা, আমার আম্মা, মাকে চুল ধরে মারা গেছিলেন। হ্যাঁ, উনিও 98-এ মারা গেছেন, কিন্তু উনি আমার মায়ের উপরে খুব অত্যাচার করতেন তার জীবদ্দশায়। আচ্ছা, জীবদ্দশাতে উনি অত্যাচার করতেন, এবং আফটার ডেথও একটা বছর ধরে বাবার মৃত্যুর 1 বছর পর এই জিনিস চলেছে, এবং তারপরেও মোটামুটি 3-4 বছর বন্ধ ছিল, তারপর আবার শুরু হয়েছিল। তারপরে যজ্ঞ করিয়ে বাড়ি আবার বন্ধন করিয়ে, মানে মাকে তখন, মানে মাকে যখন বিয়ে হতো তখন মাকে ফিজিক্যাল টর্চারও করা হতো, যে চুলের বিয়ে করে, মানে মা তো শুয়ে আছে, মা উঠতে পারছে না, মার মনে হচ্ছে মা চুলের মুঠিটা ধরে কেউ টেনে ধরে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, দিনের কোনো বেলা টালা কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ভাই দেখতে পেত না, কিন্তু ওই বাবা মারা যাওয়ার 1 বছরের মাথায় ভাইও অসুস্থ হয়ে পড়তে শুরু করলো। মা খাবার খেতে পারতো না, খাবার পচে যেত, ঠিক আছে। তো সেই সময় জানতে পারা গেছিল আমাদের বাড়ির মাঝে একটা এইটা জুড়ছে। আমার ঠাকুমার যখন বাৎসরিক কাজ হয় তার আগের দিন আমি আমার ঠাকুমাকে দেখেছিলাম। তো আমার ঠাকুমা তখন বলেছিলেন যে আমি তো এই পেয়ারা গাছটাতেই থাকি। হ্যাঁ, আমাদের বাড়ির মাঝে একটা কাশির পেয়ারা গাছ ছিল। উনি যখন মারা গেছিলেন সেই বাৎসরিকের সময়? হ্যাঁ। না, মানে 1 বছর বাদে নাকি? উনি 98-এ মারা গেছেন, 99-এ, সরি 97-এ আমার, হ্যাঁ 98-এ মারা গেছেন, 99-এ ঠাকুমার বাৎসরিক হচ্ছে। তখন আর বাৎসরিকের ঠিক আগের দিন আমি আমার ঠাকুমাকে দেখতে পাই, কারণ আমার ঠাকুমার কিছু জিনিস উনি চাইছিলেন যে আমাকে কিন্তু এগুলো দিবি, ঠিক আছে। তখন আমি আম্মাকে বলেছিলাম যে আম্মা তুমি আমাকে দেখা দাও না কেন, আমি কিন্তু বলছি আম্মাকে। আম্মা বলছে কি, আমাকে দেখলে তুই ভয় পাবি। এটা তুমি কোথায় দেখছো? এটা স্বপ্নে হচ্ছে? আমি এমন একটা তন্দ্রায় দেখছি যেটা আমি জেগেও নেই, ঘুমিয়েও নেই। হ্যাঁ, বুঝতে পেরেছি। তখন আম্মা বলছে এটা ট্রান্স স্টেট। আমি তো জেগে, আমি তো এখানেই আছি, আমি তো পেয়ারা গাছটাতেই থাকি। আচ্ছা, ঠিক আছে। আর পেয়ারা গাছটা যখন আম্মা বেঁচে থাকতেন তখনও বলতেন আমি তো এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি তো পেয়ারা গাছটাতেই থাকবো। তার মানে তোমার মনে হয় যে বাবারই চলে যাওয়া, হ্যাঁ, এইটার জন্য কি ডিরেক্টলি তোমার মনে হয় যে ঠাকুমা নিয়ে গেছে, নাকি এটা হতে পারে যে বাবার চলে যাওয়ার সময় এসেছিল, এটা বুঝে ঠাকুমা এসে দেখা দিয়েছেন? না, ঠাকুমা এসে, হ্যাঁ এটাও হতে পারে, কিন্তু বাবা যেতে চাইতেন না। এবং যে কোনো এটাই আমার মনে হয় যে এটাই হচ্ছে আমাদের সবথেকে, আমাদের কনসিয়াসনেসের সবথেকে বড় সমস্যাটা এই জায়গা, যে আমরা এই দেহ ছেড়ে বেরোতে চাই না, দেহ থেকে যেতে চাই না। একটা কুকুর, একটা রাস্তার কুকুর, তার যদি একটা পা দুটো পিছনের পা ল্যাংড়াও হয়, এবং সে যদি জানে যে সে হাঁটতে পারছে না, তখনও যদি ওর গায়ে কেউ একটা কিছু ছুঁড়ে দেয়, ঢিল ছুঁড়ে বা কিছু একটা ছুঁড়ে, ও কিন্তু প্রাণপণে নিজেকে বাঁচানোর জন্য। আর আমার আম্মার রাগ গিয়ে পড়েছিল মায়ের উপরে আরো কারণে কি, আমার আম্মা মারা যাওয়ার পর ওই গাছটার কিছু বছর বাদে পোকা হয়ে গেছিল, মা সেই গাছটা কেটে দিয়েছিল। আর আম্মা তখন বলেছিল আমার তো থাকার জায়গার কোথাও নেই, তুই গাছ কেন কেটে দিয়েছিস? এটা কাকে বলেছে? মাকে বলেছে। কি করে বলেছে এটা? একদম ডিরেক্ট বলেছে, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে আমারই গাছ কেটে দিয়েছিস। উনি বলছেন কিভাবে? তন্দ্রার মধ্যে, মানে মায়ের গায়ের বুকের উপর চেপে বসে বলছে, গলা টিপে ধরে বলছে। ঠাকুমা এই কথাটা যে বলছে, এই কথাটা কোথায় বলছে? মাকে বলছে। না, হ্যাঁ মাকে, ব্যাপারটা কি, মাকে তখন রাত দিন আমার ঠাকুমা অত্যাচার করতেন। মানে মা হয়তো স্কুলে যাওয়ার জন্য খাবার খাচ্ছে, মানে মার একটা অভ্যাস ছিল, দুধ মা খেতে খুব ভালোবাসে, দুধ নষ্ট হয়ে যাচ্ছে, মা দুধটা খেতে পারছে না, সবে হয়তো দুধটা জ্বালিয়ে মা নিয়ে এসছে খাবার জন্য, স্কুলে যাবে, মাকে বলছি মা দুধের সাথে কিছু একটু ব্রেড ট্রেড তো খেয়ে যাবে। মা দুধ আর ব্রেড দুটোই খারাপ হয়ে গেছে, ব্রেডে পোকা, মানে ওই ছাতা পড়ে গেছে। আর এটা রেগুলার চলছে। এই ঠাকুমার অস্তিত্ব কি এখনো বুঝতে পারো? ঠাকুমার অস্তিত্ব এই মুহূর্তে আর আপাতত দেখছি না, 2018-এর পর থেকে, কারণ বাড়িতে একটা যজ্ঞ করাতে হয়েছিল, বাড়িটা বাঁধিয়ে দিতে হয়েছিল। নতুবা আমার ঠাকুমা একবার, মানে আমার মায়ের ওপরে প্রচন্ড ক্ষুণ্ণ ছিলেন, প্রচণ্ড। এবং মাঝে মাঝে আমার মা আমার বাবাকেও তখন দেখতে পেতেন যে ওই মায়ের সাথেই রয়েছেন বাবা। কিন্তু সেই সময় যিনি পণ্ডিতজি যিনি করিয়েছিলেন যজ্ঞ, তিনি বলেছিলেন ঠাকুমার
কোনো রকম ছবি আমাদের বাড়িতে রাখা যাবে না, ঠাকুমার কোনো জিনিস আমাদের বাড়িতে রাখা যাবে না, তাহলে কিন্তু বিপদ আছে। মানে উনি আমার মাকে কিছুতেই ছাড়বেন না। মানে মাকে এরকম হয়েছে, মা দেখতে পাচ্ছে মার মাথায় লাঠির বাড়ি মারছে, মার এরকম হতো, মার গায়ে স্ক্র্যাচ হয়ে যেত, হতো না মার যেরকম স্ক্র্যাচ হয়ে যাচ্ছে, হাতে দাগ হয়ে যাচ্ছে, গলায় দাগ হয়ে যাচ্ছে, মা ঢোক গিলতে পারতো। তুমি কিছু বুঝতে পেরেছো ঠাকুমার প্রেজেন্স? ঠাকুমার প্রেজেন্স আমি বুঝতে পেরেছি। ঠাকুমার প্রেজেন্স কি হয়েছে আমি মানে আমার বোঝাটাই কীরকম ছিল, ঠাকুমা কিন্তু আমাকে কোনোদিন ভয় দেখাননি। হয়তো বা আমি ওখানে থাকতাম না তাই হয়তো আমি এফেক্টেড হইনি, যদি আমি থাকতাম তাহলে এফেক্টেড হতাম, যেহেতু ভাই থাকতো তাই ভাই এফেক্টেড হয়েছে, কিন্তু ঠাকুমার বেশি রাগটা আমার মায়ের ওপরে ছিল। তো প্রতিবারের মতন ভয়ানক অদ্ভুত একটি ঘটনা আমরা আজকে এই মুহূর্তে শুনলাম। আর এই যে ঘটনাটি গোপাদি বললেন, এই ঘটনাটি ঠিক আগের ঘটনাতেও কিন্তু আমরা এমনই একটা কথা শুনেছিলাম যে ভৌতিক ঘটনা, ভৌতিক কিছু প্রেজেন্স, এটা যে শুধুমাত্র রাত্রিবেলায় আমরা ফিল করতে পারবো তা কিন্তু নয়, এটা কিন্তু দিনের বেলাতেও আমরা ঘোরতরভাবে ফিল করতে পারি। যাই হোক, আমার এখন মনে হচ্ছে হয়তো ঠাকুমা বুঝি এখানে রয়েছেন, থাকতেও পারেন বলা যায় না, থাকতেও পারেন বলা যায় না, কিন্তু একটাই ব্যাপার, যদি এই মুহূর্তে আমাদের আশেপাশে বা এই মুহূর্তে তুমি যে এই পডকাস্টটা শুনছো তোমার আশেপাশে যদি কেউ থেকে থাকেন, ঠাকুমা যদি থেকে থাকেন, তাহলে তাকে বলো চলে যেতে এবং তোমাকে একা ছেড়ে দিতে। দারুণ একটি ঘটনা আমরা শুনলাম, খুব ভয়ের একটা পরিস্থিতি হয়ে গেছিলো, তাই জন্য আমি একটুখানি হাসির করে দেওয়ার চেষ্টা করলাম, প্রচন্ড ভয়ের, মানে সেই একটু মজা করার চেষ্টা করলাম। তো থ্যাঙ্কস গোপাদি এখানে আসার জন্য ওয়ান্স এগেন। এবং আমি গোপাদিকে বলবো আরেকটি ঘটনা আমাদের সঙ্গে এর পরের পডকাস্টে শেয়ার করার জন্য। তো আপনিও যদি এই মুহূর্তে এই পডকাস্টটি দেখছেন শেষ পর্যন্ত এবং আপনিও যদি এসে আপনার জীবনের কোনো সেরা ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ঘটনা বলতে চান, যেটা অবশ্যই আগে অন্য কোনো প্ল্যাটফর্মে শেয়ার করা হয়নি, তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করুন pretkotha@gmail.com অথবা voiceofgaurav@gmail.com। আমাদের স্ক্রিনের উপর সমস্ত কিছু লেখা রয়েছে, সেখানে লিখে অবশ্যই লিখে দিন যে আপনি স্টুডিওতে এসে এই ঘটনাটি বলতে চান কিনা। আপনি যদি স্টুডিওতে এসে বলতে চান তাহলে ঘটনার নিচে আপনার ফোন নাম্বার দেবেন, আমাদের টিম থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে এবং কন্ট্যাক্ট করার পর আমাদের স্টুডিওতে এসে আপনি আপনার ঘটনা বলবেন। তো আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আশা করছি আপনাদের এই লাইভ পডকাস্ট অনেক ভালো লাগছে এবং লাস্ট দুটো পডকাস্টেরও প্রচণ্ড ভালো রিভিউ, প্রচণ্ড ভালো মানুষের এনগেজমেন্ট। সো এই পডকাস্ট আমি আরও চালিয়ে যাওয়ার প্ল্যান করছি। আপনাদের সাপোর্ট থাকলে এই কাজ কিন্তু আমরা করতে থাকবো, এই কাজ আমরা চালাতে থাকবো। আজকের মতো আমি চললাম, আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে এবং ঘটনা বললেন আজকে গোপাদি। আমরা গোপাদির কাছে আবার আসবো। আজকের মতো চললাম, এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়।